জুলাই সনদের খসড়া নিয়ে প্রায় সব দলের অসন্তোষ। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফেরার শঙ্কা প্রধান উপদেষ্টার। প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন দেশ গড়ার তাগিদ। পিআর নয়, মানুষের বোধগম্য পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি। আওয়ামী লীগ মাথা চাড়া দিতে পারবে না, হুঁশিয়ারি এনসিপির। ডাকসু নির্বাচন হচ্ছে 6 বছর পর। ভোট 9 সেপ্টেম্বর। জাতীয় নির্বাচন ঘিরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 31 আগস্ট। জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার রাজনৈতিক সিদ্ধান্ত। হাসিনার মতো অপরাধ 71-এ পাকিস্তানিরাও করেনি, মন্তব্য আইন উপদেষ্টার। এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের ব্যাপক সংঘর্ষ। গেল 1 বছরে 2 নেতার অনুসারীদের দ্বন্দ্বে নিহত 13। এবার পুরো খবর। জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। বিএনপি কোনো মন্তব্য না করলেও এটিকে অসম্পূর্ণ এবং বিপজ্জনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। আর এই সনদে স্বাক্ষর করবে কিনা দলীয় ফোরামে সেটা সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এনসিপি। প্রাথমিকভাবে একমত হওয়া বিষয়গুলো চূড়ান্ত করে আগামী 31 জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন, যেখানে তুলে ধরা হয়েছে কমিশন গঠনের প্রেক্ষাপট ও সনদ বাস্তবায়নের অঙ্গীকার। দীর্ঘ আলোচনা ও পরামর্শের আলোকে খসড়া তৈরির দাবি করা হলেও এ নিয়ে দলগুলোর মধ্যে আছে ভিন্ন মত। বিগত দিনের আন্দোলনের ইতিহাস যুক্ত না হলে সনদে সই না করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। এনসিপির অভিযোগ, ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এর বাস্তবায়ন প্রক্রিয়া, আর সনদকে আরও সময়োপযোগী করার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো, যে জিনিসগুলোকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, যে সংস্কারগুলো আদতে না হলে এই ফ্যাসিবাদী কাঠামো দূর হবে না, সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয় সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে। এই জুলাই বিপ্লবের যে ফাউন্ডেশন, যেখান থেকে এই বিপ্লবের সূচনা, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় এই জুলাই সনদে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না। যেটা খসড়া আছে এখানে, এটাকে বেশ কিছু জায়গায় তো আমাদেরও সংশোধনী আছে, কিছু সংশোধন হবে, সংযোজনী হবে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তারা আজকেও দেখবেন, আগামীকালকে দুপুর 12টার মধ্যে আমরা আমাদের মতামতটা তাদের কাছে পৌঁছাবো। খসড়া নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে রাজি না হলেও পূর্ণাঙ্গ সনদের আইনি ভিত্তি দাবি জামায়াতের। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। সংস্কার কমিশনগুলোর টোটাল রিপোর্টের সংখ্যা 700-রও বেশি, রিকমেন্ডেশনের সংখ্যা সেই 700-রও বেশি রিকমেন্ডেশনের মধ্যে আমরা 650-র মতো, 650-র মতো আমরা সুপারিশে আমরা একমত পোষণ করেছি। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যেই সনদ চূড়ান্তের পরিকল্পনা তাদের। যে সমস্ত বিষয়গুলো কমিশনের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে সেই সিদ্ধান্ত দিতে হবে এবং আমরা নিশ্চিত করতে চাই যেন 31 জুলাইয়ের পরে এই আলোচনা অব্যাহত। আলোচনায় এ পর্যন্ত 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সকলেই চেষ্টা করছেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গভীর সংস্কার না হলে ফিরে আসতে পারে স্বৈরাচার, এই শঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, বরং একেবারে নতুন করে দেশ গড়তে হবে। এভাবে একটা বলির ভেতর থেকে এভাবে একটু উঠি দিই, ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। পুলিশের গুলিতে চোখ হারানো মাহবুব কেমন আছে সেই তথ্যচিত্র দিয়েই শুরু হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের আয়োজন। শহীদ নাফিসের বাবা অভিযোগ করেন,
ছেলেকে হত্যাকারী পুলিশ এখনো বাহিনীতে কর্মরত। আর দ্রুত জুলাই সনদ এবং বিচার চান শহীদ সৈকতের বোন। আমার ছেলের যে খুনি, সে কক্সবাজারে কর্মরত আছে, আমি তাকে অ্যারেস্ট করাইতে পারি নাই। By respectfully asking the interim government what steps have been taken to reform the police. অনুষ্ঠানে অপরাধীদের দ্রুত বিচারের আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। There needs to be accountability for these violations and crimes. That accountability needs to be in line with fair trial guarantees rooted in international human rights law. আর রাজনৈতিক দলের প্রতিনিধিরা শঙ্কা জানান বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে জাতির জন্য বয়ে আনবে দুর্যোগ। মৌলিক সংস্কারকে যেন আরো বাস্তবায়নযোগ্য করা যায় সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছি। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। আমরা একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। সবশেষে কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে দেশে দরকার গভীর সংস্কার, কোনো প্রলেপ দেওয়া পরিবর্তন নয়। একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গড়ে তোলা হবে নতুন দেশ, যেখানে স্বাধীনভাবে বাস করতে পারবে নাগরিকরা। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মানুষ হিসেবে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দেশের মানুষ যেখানে ইভিএমই বোঝে না, সেখানে আনুপাতিক হারে নির্বাচন কিভাবে বুঝবে? এমন প্রশ্ন তুলে এই পদ্ধতি নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ভোটের যে দিন ঠিক হয়েছিল সেই সময় নির্বাচনের দাবি জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে নয়, সাধারণ মানুষ বোঝে, বিদ্যমান পদ্ধতি, তাই সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে হবে। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। এর আগে বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ কর্মসূচি গণতান্ত্রিক পদযাত্রায় শিশু অনুষ্ঠানের উদ্বোধন করেন ফখরুল। বলেন, মানুষের উন্নয়ন না হলে সংস্কার কোনো কাজে আসবে না। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। সেই গুম কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার ব্যাপারে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকারের ভিত্তি তৈরি হয় মিথ্যা তথ্যের ওপর। ডেটা অনলাইন রিয়েল টাইম ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ। আমাদেরকে এই জায়গায় যেতে হবে, উই শুড অল বি প্রিপেয়ার্ড ফর ইট। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় রয়েছে, ততদিন আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠতে পারবে না। টাঙ্গাইল এবং গাজীপুরে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেছেন এনসিপির নেতারা। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ দেওয়ার দাবিও জানায় এনসিপি। জুলাই পদযাত্রা কর্মসূচির 29তম দিনে গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা
স্থানীয় নেতাকর্মী, সমর্থক আর উৎসুক জনতার পদচারণায় তখন মুখরিত গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ। পদযাত্রা বাদেই পথসভার মঞ্চে ওঠেন এনসিপি নেতারা। এ সময় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর গুরুত্ব তুলে ধরেন তারা। দাবি ছিল দ্রুত সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর স্বতন্ত্রতা বজায় রাখার। 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি তাদের। হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। বাংলাদেশে যতদিন গণ-অভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণ-অভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। এর আগে মাওনায় সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন নেতারা। সকালে টাঙ্গাইল জেলা সার্কিট হাউসের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পদযাত্রা গিয়ে শেষ হয় নিরালা মোড়ে। এখানে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মজলুম জননেতা ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি। মাওলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন, আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। কোনো ব্যক্তি বা দল নয়, আগামীর বাংলাদেশের প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও তাদের। আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। একই সময় রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিও জানায় এনসিপি। জুলাই পদযাত্রা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জুমাতুল বিদা, চ্যানেল 24, গাজীপুর। দীর্ঘ 6 বছর পর নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিকেলে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত টানা চলবে এই ভোট গ্রহণ। এবারই প্রথমবারের মতো হলের বাইরে হবে ভোট কেন্দ্র। শিগগিরই নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা। জানানো হয়, আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে, নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র, পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেওয়া হবে না। তফসিল অনুযায়ী 11 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর 12 থেকে 18 আগস্ট পর্যন্ত দেয়া হবে মনোনয়নপত্র। 19 আগস্ট মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন। এরপর যাচাই বাছাই শেষে 26 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। প্রথমবারের মতো আবাসিক হলগুলোর বাইরে 6টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 18টি হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে দিতে পারবেন ভোট, যাকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় সরকার যখন আসবে সেই সময়ের কথা চিন্তা ভাবনা করেই হয়তো এই ডিসিশনটা নিছে এবং আমরা এটাকে ভালোভাবেই দেখতেছি, গ্রহণ করতেছি। আমরা বিগত সময় যেটা দেখেছি 2019 সালে বা যে হচ্ছে যে ভোটের একটা কারচুপির যে বিষয় ছিল, আমরা চাই সেরকম যেন কোনো বিষয় না হয়। আমরা আসলে এই মুহূর্তে যে ডাকসুটা চাই সেটা হচ্ছে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পোস্টারে থাকবে শুধু প্রার্থীর সাদা কালো ছবি, আর নির্বাচনের 24 ঘন্টা আগে বন্ধ করা হবে সব ধরনের প্রচারণা। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। আজ বিকেলে নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ায় একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল ইলেকশন কমিশন, কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকায়
যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন দ্রুতই তা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য বলছে যে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয় মরণাস্ত্র এবং হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময়ের পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতি রাতের বৈঠকে এবং আদালতে দেয়া জবানবন্দিতে এসব কথা বলেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 23 সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018-এর ভোটের অনিয়ম, গুম খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান, যেখানে তিনি বলেছেন 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে 2 জন সচিব, এসবি প্রধান মনিরুল, ডিবির প্রধান হারুন, র্যাবের মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকেই উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠকেই সব পরিকল্পনা হতো। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে 6 সমন্বয়ককে আটকের সিদ্ধান্ত হয়, যেখানে পরিকল্পনা করা হয় ভয়ভীতি ও মানসিক নির্যাতন করে কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করা হবে। ডিবি প্রধান হারুনকে জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে স্পষ্ট করেছেন মামুন। উল্লেখ করেন, রাজনৈতিক সিদ্ধান্তে র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। জবানবন্দিতে মামুন বলেছেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন। মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির হারুনুর রশিদ ও ওবায়দুল কাদের সহ অনেকেই। সরকার পতনের দিন কি করেছিলেন মামুন, সেটিও জবানবন্দিতে জানিয়েছেন তিনি। বলেন, 5 আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টারে পুলিশ হেডকোয়ার্টার থেকে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা, আহতদের ঘটনায় সে সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার কথা কিছুই বলেননি তিনি। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে এই জবানবন্দিতে ভবিষ্যতে অটল থাকেন কিনা তা এখন দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনা যে অপরাধ করে গেছে তা 71-এ পাকিস্তানিরাও করেনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেছেন, জুলাই হত্যার নির্দেশদাতারা কিভাবে পালিয়ে গেল সেটিও বিচারের আওতায় আনা উচিত। জুলাই হত্যার বিচার নিয়ে আইন মন্ত্রণালয়ের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী। ছাত্র জনতা হত্যার বিচার কাজে ধীর গতি নিয়ে হতাশা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয়, ট্রাইব্যুনাল 2-এর বিচারক মঞ্জুরুল বাছির এখন আপনাদের ওখানে বহাল, সে কি বিচার করবে আমাদের সন্তানদের? সততার সাথে আপনারা কাজ করবেন, কোনো আইওয়াসে বিশ্বাস করবেন না। তবে ভুক্তভোগীদের আশ্বস্ত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শূন্য থেকে শুরু হওয়া বিচার কাজ দ্রুত ও দৃঢ়তার সাথে করবেন তারা। গুলিতে মারা গেছে, মাথার খুলি উড়ে গেছে, বুক ছিদ্র হয়ে গেছে, মৃত্যুর কারণে লেখা হয়েছে যে করোনায় মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। বিচার দৃশ্যমান, 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে। আমার দেশ পত্রিকার সম্পাদক আশা করেন, আগামীতেও বিচারের ধারা চালু রাখবে নির্বাচিত সরকার।
যারা এই বিচারে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে, তারা ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হবে। বিচারে গাফিলতি হচ্ছে না দাবি করে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার অপরাধ ৭১কেও হার মানায়। বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে না। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলে এইটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার এমন ভিত্তি স্থাপন করতে চায় যাতে সমালোচনা বা বিচার বন্ধের সুযোগ না থাকে। এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।